সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ২৬ মার্চ হাসিনা ফিরছেন, পথ সহজ করে দিলেন তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এবার জেলা পরিষদে নেতাকর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনুস রাজত্বের দুর্নীতি সংসদে ফাঁস করলেন জামায়াত নেতা, বেরিয়ে এলো মুখোশের আড়ালের মুখ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভোটের কালীনশোকাতি, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সাংবাদিকদের চরম নির্যাতন করতেন ইউনুস, সব তথ্য ফাঁস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপির বাংলাদেশ, রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব দলীয় প্রার্থীদের প্রশাসক ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জামালপুরে মাদকসহ ছাত্রদলের 2 নেতা আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরানে 10 বিদেশি গুপ্তচর গ্রেপ্তার। বিস্তারিত থাকতে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব হামলার পরেও যেভাবে প্রাণ বাঁচে মুজতবা খামেনির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? এটা বহু চর্চিত প্রশ্ন। প্রশ্নটা আবার নতুন করে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। তার কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনাকে নিয়ে একটা পোস্ট ঘোরাঘুরি করছে। সেই পোস্টে লেখা হয়েছে, দেশে ফিরছেন হাসিনা, আগামী ২৬ মার্চ তিনি বাংলাদেশে আসছেন। প্রথমেই যাবেন টুঙ্গিপাড়া, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন। তারপর তিনি রাজনীতির ময়দানে পা রাখবেন। হাসিনার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগেও একাধিক পোস্ট আমাদের নজরে এসেছে। হাসিনা নিজেও বেশ কয়েকবার বলেছেন তিনি দেশে ফিরতে বদ্ধপরিকর। একটি অডিও বার্তায় তাকে দেখা গিয়েছিল পূর্বতন সরকার প্রধানকে চ্যালেঞ্জ জানাতে। বলেছিলেন তিনি একটা হেলিকপ্টার পাঠিয়ে দিলেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। তবে নতুন করে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জাতীয় রাজনীতিতে চর্চা হওয়ার কারণ ক্ষমতা পালাবদল। বাংলাদেশের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। সংসদে দেওয়া ভাষণে তার মুখে শোনা গিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতির পিতার প্রশংসা। তাছাড়া বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকা আওয়ামী লীগের দফতর খোলা শুরু হয়েছে। এই পালাবদলের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার ঘরোয়াপসি নিয়ে যে পোস্ট ঘোরাঘুরি করছে তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। আওয়ামী লীগের প্রথম সারির নেতা থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতারা মনে করছেন এটাই এখন তাদের দেশে ফেরার সবথেকে ভালো সময়। শেখ হাসিনা সম্প্রতি দিল্লিতে একটি ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে দলের আত্মগোপন করে থাকা নেতাদের তিনি দেশে ফেরার আহ্বান জানান। তার এই বার্তার মূল কারণ বাংলাদেশে সামনেই স্থানীয় সরকার নির্বাচন। হাসিনা চাইছেন তার দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা না করে তাহলে দল অস্তিত্ব সংকটে পড়ে যাবে। দলকে বাঁচাতে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বিএনপির একাংশ কিন্তু মনে করে জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা অত্যন্ত জরুরি। জামাত আত্মপ্রকাশ করেছে। জাতীয় সংসদে তারা প্রধান বিরোধী দল। জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে তারা একটি বৈঠক ডাকে। সংসদে তাদের রণনীতি কী হবে সেটা নির্ধারণ করতেই তাদের এই বৈঠক। জামাত যে বিএনপিকে কোনোভাবেই জমি ছেড়ে দেবে না তার প্রমাণ পাওয়া গেল সংসদ অধিবেশনের প্রথম দিনেই। যদিও তাদের কার্যপ্রণালী নিয়ে নানা প্রান্তে শুরু হয়েছে সমালোচনা। কারণ বিউগেলে যখন জাতীয় সঙ্গীতের সুর বাজছিল সেই সময় জামাতের সংসদ সদস্যদের দেখা গেল বসে থাকতে। যদিও পরে তারা উঠে দাঁড়ায়। জাতীয় সঙ্গীত তখন প্রায় শেষের দিকে। তবে জামাত যেভাবে সংসদে সরব হয়েছে তাতে একটি বিষয় স্পষ্ট যে বিএনপি সরকারকে তারা নানা ইস্যুতে চাপে রাখবে। স্থানীয় সরকার নির্বাচনে কোনোভাবে জামাত যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে সেক্ষেত্রে বিএনপির কাছে সেটা বাড়তি রাজনৈতিক চাপ হয়ে উঠবে। এই অবস্থায় তাদের স্বস্তি দিতে পারে আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছে তারেক রহমান নিজেও চাইছেন জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক। অনেকে আবার বলছেন আওয়ামী লীগকে ফিরতে হলে হাসিনাকে বাদ দিয়েই ফিরতে হবে, কারণ হাসিনার ওপর মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে। সেই শাস্তি মাথায় করে তার দেশে ফেরাটা আওয়ামী লীগ বিরোধীদের কাছে একটা অস্ত্র হয়ে উঠবে।
যে বিষয়ে কোনো দ্বিমত নেই তা হল বাংলাদেশের জাতীয় রাজনীতির হাওয়া এখন আওয়ামী লীগের পক্ষে। দেশের ৪২টি জেলা পরিষদে আমলাদের সরিয়ে রাজনৈতিক প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ নিশ্চিত করা হয়। তবে জনমনে প্রশ্ন উঠেছে, সুকৌশলে জেলা পরিষদগুলোকে বিএনপির নেতাকর্মীদের হাতে তুলে দিয়ে তারেক রহমানের নির্দেশে এক বিশাল লুটপাটের নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে কিনা। একদিকে জেলা পরিষদে দলীয় দখলদারি, অন্যদিকে সারা দেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর বিএনপি ও অঙ্গ সংগঠনের মব ভায়োলেন্স, সব মিলিয়ে দেশে এক ভয়াবহ অরাজকতা তৈরি হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ ২০২৪ এবং জেলা পরিষদ আইন ২০০০-এর ধারা অনুযায়ী এই নতুন প্রশাসকেরা জেলা চেয়ারম্যানের পূর্ণ ক্ষমতা ভোগ করবেন। এতদিন জেলা প্রশাসকরা ডিসি এই দায়িত্বে থাকলেও এখন তা রাজনৈতিক নেতাকর্মীদের হাতে ছেড়ে দেয়া হল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগেই জেলা পর্যায়ের উন্নয়ন প্রকল্প ও মোটা অঙ্কের বাজেট তসরুফ করতেই কেন্দ্র থেকে এই লুটপাটের প্ল্যান সাজানো হয়েছে। লুটপাট ও চাঁদাবাজির এই মহোৎসবের ভয়ঙ্কর চিত্র দেখা গেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়ন পরিষদে। গত ৯ মার্চ দুপুরে নির্বাচিত সফল চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরের ওপর দলীয় সন্ত্রাসীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল শিকদার। জানা গেছে, কাবিখা কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প থেকে ১ টন চালের সমপরিমাণ অর্থ চাঁদা হিসেবে দাবি করেছিলেন সোহেল শিকদার। চেয়ারম্যান এই অনৈতিক দাবি প্রত্যাখ্যান করায় সরকারি অফিসের সময়সূচির দোহাই দিয়ে মব তৈরি করে তাকে বেধড়ক পেটানো হয়। এই হামলায় ছাত্রদলের রাকিব মোসাব্বির, স্বেচ্ছাসেবক দলের নয়ন খান, যুবদলের জুয়েল ও সোহেল হাওলাদার সহ একদল চিহ্নিত সন্ত্রাসী অংশ নেয়। সারা দেশে এখন এক অরাজক পরিস্থিতি বিরাজ করছে। জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে এই চাঁদাবাজি ও লুটপাটের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সাধারণ মানুষ মনে করছে। দেশে সাধারণ নির্বাচন পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসীন হলেও জনমনে স্বস্তি ফেরেনি, বরং ভোটের কালি না শুকাতেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। রাজধানী থেকে শুরু করে জেলা শহরগুলোতে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ এবং প্রকাশ্য দিবালোকে গুলিবর্ষণের ঘটনায় জনমনে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। রাজধানীতে শহীদ মিনারে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা। সর্বশেষ আজ রোববার ১৫ মার্চ রাত ৯:৩০টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের গুলিতে ও ছুরিকাঘাতে মোহাম্মদ রাকিব ২৫ নামের এক যুবক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও ভুক্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ ঈশান জানান, শহীদ মিনারের ওপর পূর্ব শত্রুতার জের ধরে ৩-৪ জন যুবক রাকিবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মাথায় গুলি লাগে। এছাড়া হামলাকারীরা তার পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ, ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে ওএসইসিতে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জেলাগুলোতে পৈশাচিক বর্বরতা, নারী ও শিশু লক্ষ্যবস্তু। নতুন সরকারের অধীনে গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর যে ধরনের পাশবিক হামলা হয়েছে তাতে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা। গত ২৫-২৬ ফেব্রুয়ারি রাতে নরসিংদীর মাধবদীতে এক লোমহর্ষক ঘটনা ঘটে। ১৫ বছর বয়সী এক কিশোরীকে তার বাবার সামনে থেকেই অপহরণ করে নিয়ে যায় স্থানীয় বখাটে নূর মোহাম্মদ নুরা ও তার চক্র। পরে তাকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফসলের জমিতে ফেলে রাখা হয়। পাবনায় দাদি নাতনি খুন। ঈশ্বরদীতে গত ২৭ ফেব্রুয়ারি রাতে ৬৫ বছর বয়সী সুফিয়া খাতুনকে কুপিয়ে এবং তার ১৫ বছর বয়সী নাতনি জামিলা আক্তারকে ধর্ষণের পর সরিষার ক্ষেতে ফেলে রাখা হয়। এই ঘটনায় খোদ স্বজনদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। চট্টগ্রামে শিশু ধর্ষণ ও গলাকাটা লাশ। সীতাকুণ্ডে ১ মার্চ বোটানিক্যাল গার্ডেন এলাকা থেকে ৭ থেকে ৮ বছরের এক কন্যা শিশুকে বিবস্ত্র ও গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। ৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তদন্তে জানা গেছে তাকে ধর্ষণের পর হত্যার উদ্দেশ্যেই গলাকাটা হয়েছিল। আইন শৃঙ্খলার ভঙ্গুর দশা স্পষ্ট হয়ে ওঠে গত ২৮ ফেব্রুয়ারি। চট্টগ্রাম নগরের চন্দনপুরায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানের বাড়িতে পুলিশি পাহারার মধ্যেই সন্ত্রাসীরা মুহুর্মুহু গুলিবর্ষণ করে। ধারণা করা হচ্ছে কোটি টাকা চাঁদা না পেয়েই এই দুঃসাহসিক হামলা চালানো হয়েছে।
সারা দেশে যখন খুনের উৎসব ও ধর্ষণের বীভৎসতা চলছে তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ দাবি করেছেন যে পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে সাধারণ মানুষ এবং সামাজিক সংগঠনগুলো বলছে ভিন্ন কথা। তাদের মতে দৃশ্যমান কোনো উন্নতি তো হয়নি, বরং অপরাধীদের দাপট আরও বেড়েছে। একের পর এক নৃশংস ঘটনায় নতুন সরকারের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা এখন বড় চ্যালেঞ্জের মুখে। বাংলাদেশ বর্তমানে তারেক রহমানের হাতে। তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার হাতে এখন সব দায়িত্ব। সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য একাধিক ব্যবস্থা নিচ্ছে তারেক রহমানের সরকার। একাধিক ভাতাও চালু করেছে তারেক রহমানের সরকার। বাংলাদেশের মানুষ নতুন করে এখন বলা যেতে পারে বাঁচতে শিখেছে। তারেক সরকারে আসায় তাদের প্রত্যাশাও এখন অনেক বেশি, কারণ মোহাম্মদ ইউনূসের 18 মাসের শাসনকালে একাধিক ঘটনার সাক্ষী বাংলাদেশ। ভালো কিছু আদৌ ঘটেছে নাকি সেটা তো অনেক দূর, খারাপ বরঞ্চ বেশি। কম বাংলা থেকে শুরু করে মব সন্ত্রাস, বহু ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশে। মানুষ চাইলেও মুখ খুলে কিছু বলতে পারেনি, তাদেরকে দমিয়ে রাখা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ক্রমান্বয়ে অত্যাচার চালানো হয়েছে। শুধু যে নেতাকর্মী তেমনটা কিন্তু না, সাংবাদিকদের উপর প্রচুর অত্যাচার করা হয়েছে। গত 1.5 বছরে ওপার বাংলার গণমাধ্যম সমস্যায় পড়েছে। 18 মাসে 189 জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে এবং 29টি গণমাধ্যম প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে রদবদল ঘটেছে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। 6 জন সাংবাদিক নিহত হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের 18 মাস সরকারের সময় ভয়াবহ চাপে ছিল ওপার বাংলার সাংবাদিকরা। বৈষম্য বিরোধী নামধারী কিছু উচ্ছৃঙ্খল মানুষ মবের শিকার হয়েছে। সাংবাদিকরা বিভিন্নভাবে রাজনৈতিক চাপেও ছিল। প্রতিবেদনে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয় নজিরবিহীনভাবে মব সৃষ্টি করে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনার কথা উল্লেখ করে বলা হয়, এসব ঘটনায় সরকারের ভূমিকা ছিল নিষ্ক্রিয় ও অকার্যকর। অন্তর্বর্তীকালীন সরকারে 18 মাসে 1770 জন সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। বাংলাদেশে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। এমনকি সাংবাদিকদের বেতনেও কাটছাট করা হয়েছে। এবার আপনাদের মনে হতে পারে বেতনেও, হ্যাঁ বেতনও। কারো বেতন বাড়িয়ে দেয়া হয়েছে, আবার কারো বেতন কমিয়ে দেয়া হয়েছে। এছাড়াও সাংবাদিকদের অনেক পাঠকের ইচ্ছাও পূরণ করা হয়নি। পাশাপাশি সরকারি এবং বেসরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেয়া হয়েছে। সাংবাদিকরা বলেন, এক কথায় যদি বলতে হয়, তারা অথই জলে ছিল। অসীম রহমত এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের আন্ডারে সাংবাদিকরা টিকে ছিল। প্রতিবেদনে বলা হয়, শুরুটা করতে চাই 18 মাসের শেষ দুটি সময় দিয়ে। প্রায় 16 বছর হয়ে গেছে ভোট হয় না, তারপর উৎসবমুখর পরিবেশে ভোট হলো। ভোটে বিএনপি ক্ষমতা এলো। পেশাগত দায়িত্ব পালনের জেরে কমপক্ষে 245 জন সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের দাবি অনুযায়ী মাঠ পর্যায়ে সাংবাদিকরা প্রতিনিয়ত হুমকি, শারীরিক লাঞ্ছনা এবং আইনি হয়রানির শিকার হচ্ছেন। দীর্ঘদিন সাংবাদিক সুরক্ষা আইনসহ 14 দফা দাবিতে দেশব্যাপী মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রাম করে আসা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর মনে করছেন, অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে এসব সাজানো মামলাগুলো প্রত্যাহার এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা না গেলে দেশের চতুর্থ স্তম্ভ পুরোপুরি ভেঙে পড়বে। এ ব্যাপারে এখনই কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বর্তমান নতুন সরকারের তথ্যমন্ত্রী হস্তক্ষেপের কথা জানিয়েছেন ও সাজানো মিথ্যে মামলা দায়ের করা হয়েছে বলেও সংস্থাটি দাবি করেছে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, সাংবাদিকদেরও ছাড়েননি মোহাম্মদ ইউনূসের সরকার, তাদের ওপরেও অত্যাচার করা হয়েছে। আর সেই সব তথ্য সামনে আসতে শুরু করেছে একে একে। এখন দেখার বিএনপি সরকারের ভূমিকা আগামী দিনে কি হয়। বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখকে গুলি করে মারা হয়েছে। রাতের অন্ধকারে মোটরসাইকেলে আসা 2 জন লোক তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে, তারপর চলে গেছে। একজন মানুষ মরে পড়ে আছেন রাস্তায়, আর পুলিশ বলছে কারণ এখনও জানতে পারিনি। এই জানতে পারিনি কথাটা এখন বাংলাদেশে একটা বহুল শ্রুত চেনা বাক্য হয়ে গেছে। প্রতিটা রাজনৈতিক হত্যার পরেই এটা শোনা যায়। তদন্ত চলে, কিছু বেরোয় না। সোহাগ শেখ শ্রমিক লীগের নেতা ছিলেন। এটুকু পরিচয়ই যথেষ্ট ছিল তার বেঘরে প্রাণ হারানোর জন্য। ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যা চলছে সেটাকে রাজনৈতিক প্রতিহিংসা বললে হয়তো কম বলা হয়। এটা পরিকল্পিত নিধন, মামলা, গ্রেফতার, গুম আর গুলি, এই 4টে অস্ত্র এখন নির্বিচারে ব্যবহার হচ্ছে তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায়ের নেতাদের উপর। যে নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলো অনুপস্থিত ছিল, যে নির্বাচনে ভোটকেন্দ্রে মানুষ চায়নি, সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসা একটি সরকার এখন গণতন্ত্রের কথা বলছে। এই দৃশ্যটা হাস্যকর হতো যদি মানুষ না মরত। বিএনপি দলটার জন্ম সেনানিবাসে, সেটা ইতিহাস। জিয়াউর রহমান রাজনৈতিক দল গড়েছিলেন ক্ষমতায় থেকে, সামরিক শক্তির ছায়ায়। সেই উত্তরাধিকার এখনও বহন করে চলেছে দলটা, শুধু পোশাক পাল্টে গেছে। গণতন্ত্রের ভাষায় কথা বলা শিখেছে, কিন্তু প্রতিপক্ষকে মোকাবেলার পদ্ধতি একই রয়ে গেছে, দমন।
যে সরকার এখন ঢাকায় বসে আছে তারা একটা কাজ ভালো করে জানে, বিরোধীদের এত কোণঠাসা করে ফেলো যাতে তারা আর মাথা তুলতে না পারে। সারা দেশে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা ঠুকে দেওয়া হয়েছে। অনেকে বাড়ি ছেড়েছে, পালিয়ে বেড়াচ্ছে। গ্রামে গ্রামে স্থানীয় নেতাদের বাড়িতে হামলা হয়েছে, দোকান ভাঙা হয়েছে। এই ঘটনাগুলো জাতীয় পত্রিকায় বড় শিরোনাম পায় না, কারণ এখন কোন খবর ছাপা হবে আর কোনটা হবে না সেটাও একটা রাজনৈতিক সিদ্ধান্ত। সোহাগ শেখের মতো মানুষেরা রাজনীতির বড় মাঠের খেলোয়াড় ছিলেন না। তিনি উপজেলা পর্যায়ের একজন নেতা, ঢেউটিনের দোকান চালাতেন। এই মানুষগুলোই এখন সবচেয়ে বেশি বিপদে, কারণ তাদের পেছনে কোনো হাই প্রোফাইল আইনজীবী নেই, মিডিয়া কাভারেজ নেই, আন্তর্জাতিক মনোযোগ নেই। তারা মরে যায়, একটা ছোট খবর হয়, তারপর সব চুপ। এই চুপ থাকাটাই সবচেয়ে ভয়ের। জাতীয় নির্বাচনে পরাজিত দলীয় প্রার্থীদের বিভিন্ন জেলা ও সিটি কর্পোরেশনে প্রশাসক এবং বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য ভিসি পদে নিয়োগ দিয়ে সরকার জুলাই স্পিড বা জুলাইয়ের চেতনাকে অবজ্ঞা করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, গণতান্ত্রিক রীতি ধ্বংস করে মেধার পরিবর্তে দলীয় অনুগতদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, যা জুলাই বিপ্লবের ছাত্র জনতার আকাঙ্ক্ষার পরিপন্থী। মঙ্গলবার ১৭ মার্চ দুপুরে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম। সংবাদ সম্মেলনে মাওলানা আব্দুল হালিম বলেন, গত ২২ ফেব্রুয়ারি ও ১৪ মার্চ ২ দফায় ১১টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। অথচ স্থানীয় সরকার মন্ত্রীর বাসায় ইফতার মাহফিলে আলোচনার সময় আমরা বুঝেছিলাম দ্রুত নির্বাচন হবে। এখন দেখছি সরকার নির্বাচনের পথে না গিয়ে পরাজিত দলীয় নেতাদের প্রশাসক হিসেবে বসিয়ে দিচ্ছে। দলীয় প্রার্থীদের নিয়োগের উদাহরণ দিয়ে জামায়াতের এই নেতা বলেন, ঢাকা ১৫ আসনে পরাজিত শফিকুল ইসলাম মিল্টন ও খুলনায় পরাজিত নজরুল ইসলাম মঞ্জুকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, আমরা ব্যক্তিকে টার্গেট করছি না, আমাদের কথা হলো সরকার গণতান্ত্রিক ধারাবাহিকতার ওপর আঘাত করেছে। গত ১৭-১৮ বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন করেছি তার অন্যতম লক্ষ্য ছিল জনগণের মতামতকে তোয়াক্কা না করে দলীয় লোক বসানোর সংস্কৃতি বন্ধ করা। তিনি আরও জানান, ১৫ মার্চ ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জামায়াতে ইসলামী ৭টি জেলায় নিরঙ্কুশ বিজয় লাভ করলেও সেসব স্থানেও দলীয় লোক নিয়োগ দেয়া হয়েছে। গাইবান্ধা ও কুড়িগ্রামের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে পরাজিত প্রার্থীদের প্রশাসক বানানো হয়েছে, যা হাস্যকর ও গর্হিত কাজ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সমালোচনা করে আব্দুল হালিম বলেন, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম সহ ৭টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও ইউজিসির চেয়ারম্যান পরিবর্তন করা হয়েছে। পদত্যাগ করিয়ে সেখানে এমন লোকদের বসানো হয়েছে যারা গত নির্বাচনে প্রার্থী হতে ক্যাম্পেইনিং ও পোস্টারিং করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে দলীয় লোক বসানো জুলাই স্পিডের মেধা না কোটা, মেধা। জামালপুরে ৪০ পিস ইয়াবা নিয়ে ছাত্রদলের ২ নেতাসহ ৪ জনকে আটক হয়েছে। মঙ্গলবার ১৭ মার্চ সকাল ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ডিবির অফিসার ইনচার্জ ওসি আব্দুল কাইয়ুম। এর আগে সোমবার ১৬ মার্চ রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের হাতে নাতে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার ৬ নম্বর আদ্রা ইউনিয়ন ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এনামুল হক এবং একই ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ আনিসুর রহমান। অপর ২ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শিপলুর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। জামালপুর ডিবির ওসি আব্দুল কাইয়ুম বলেন, অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা সহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২ জন ছাত্রদলের নেতা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।